বিভিন্ন ভাষাভাষী মানুষ আজ এসে পৌঁছেছেন গঙ্গাসাগরে। আজ মকর সংক্রান্তি, রয়েছে পুণ্য স্নান। পুণ্য স্নানের সময় দুপুর 1:19 থেকে শুরু হবে, যদিও স্নান করতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা। স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন তারা। কপিল মুনির আশ্রমে যেমন পুজো তারা দেবেন, অন্যদিকে জয়দেব কেঁদুলির মেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অজয় নদ, সেখানেও কিন্তু স্নান সারছেন পুণ্যার্থীরা। আর অন্যদিকে প্রয়াগরাজে মানুষের ঢল। জয়দেব কেঁদুলির মেলা শুরু হয়ে গিয়েছে। মকর স্নানের জন্য অজয় নদে ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্নানের পর রাধা বিনোদের মন্দিরে পুজো দেবেন বহু মানুষ। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে সব জায়গায় কিন্তু কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। মহেন্দ্রক্ষণে সাগরে শাহী স্নান রয়েছে। আজ দুপুর 11:19 থেকে শুরু হবে। আগামীকাল দুপুর 11:19 পর্যন্ত থাকবে সময়। যদিও সকাল থেকেই কিন্তু পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন, অনেকেই স্নান সেরেও ফেলেছেন। একদিকে গঙ্গাসাগরের ছবি দেখছেন, যেখানে ভিড় কিন্তু বাড়ছে, আর অন্যদিকে প্রয়াগরাজ প্রচুর মানুষের সমাগম কিন্তু সেখানেও হচ্ছে পুণ্য স্নানের জন্য। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার জঙ্গিপুর এবং বহরমপুরে তার কর্মসূচি রয়েছে। তার আগে গতকাল ফের তাঁকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। বললেন 19শে জানুয়ারি দ্বিগুণ লোক নিয়ে সভা করবেন। পাল্টা জবাব তৃণমূলের। সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেব। জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17ই জানুয়ারি জঙ্গিপুর ও বহরমপুরে কর্মসূচি রয়েছে তার। এই অবস্থায় তাকে ফের আক্রমণ করলেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22শে ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে। তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এখন ওটাও বোধহয় যাবে কিনা সন্দেহ আছে। আপনারা খবর নেন, 17 তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতার। ফাঁকা কলসির আওয়াজ বেশি, ওনাকে নিয়ে বেশি মন্তব্য করে গুরুত্ব বাড়াতে আমরা কেউই চাই না। উনি ওনার মতো যা পারেন করুন। ওনার যদি অনেক ক্ষমতা থাকে তাহলে ওনাকে 4 বার পার্টি পাল্টাতে হতো না, ঠিক আছে? উনি বহু আগেই নতুন দল গঠন করতে পারতেন। একবার কংগ্রেস, তারপর তৃণমূল, আবার কংগ্রেস, তারপরে বিজেপি, আবার কংগ্রেস, তারপর আবার তৃণমূল, এখন আবার নতুন দল। তো এই যে 6-7 বার পার্টি পাল্টেছেন একজন, তো তার যদি এত বেস থাকে তাহলে পার্টি তৈরি করতে পারতেন বহু আগে। এতবার দল পাল্টানোর কি দরকার ছিল? যার নিজের 7-8 বার দল বদলেছে, তার কি ক্রেডিবিলিটি আছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলে? এসআইআর এর শুনানি নিয়ে দিকে দিকে হেনস্থা, ভোগান্তির অভিযোগ উঠছে। বয়স্কদের শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। তা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করছে তৃণমূল। আর এবার এসআইআর এর ভোগান্তির জন্য ঘুরিয়ে তৃণমূলকেই দায়ী করলেন হুমায়ুন কবির। রাজ্য সরকার এদেরকে প্ল্যান মাফিক ভোটারদের ভীতি সৃষ্টি করছে, ক্রেডিট নেবে যে বিশেষ করে মুসলমান ভোটারদের এই পরিমাণে নোটিশ সার্ভ করার পর তাদের নাম কিন্তু থাকবে। তাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি জোর দিয়ে বলছি ভয় পাওয়ার কিছু নাই। এরা এটা করছে প্ল্যান মাফিক। দেখো, তোমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল, কিন্তু তোমাদের নাম আমরা রেখেছি, তোমরা যেন টিএমসি কে ভোটটা দিও। এটা হচ্ছে এদের প্ল্যান। আমরা তার আগে রাস্তায় নেমে সাধারণ পাবলিককে তো অভয় দেবই, তাদেরকে গ্যারেন্টি দেব যে তোমাদের একটা নাম বাদ যাবে না। বাদ গেলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি গোটা বাংলায় রাস্তায় নেমে আধিকারিকদের সাথে প্রকৃত ভোটার লিস্টের নাম একটা বাদ গেলে সেই অধিকারকে ছাড়া হবে না। হুমায়ুন কবির তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টির যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের প্রার্থী ছিলেন। তো এবারও বিজেপির অঙ্ক অনুযায়ী তিনি কিছু রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে তৃণমূল। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলে দিতে হবে। উনি কিছু কথা বলেন, কিছু নাটক করছেন, ওনার কিছু নতুন বন্ধু সাহায্য করছে।
তার বেশি কিছু না। 2011 সাল থেকে মুসলিম ভোটের সিংহভাগই তৃণমূলের দখলে। তৃণমূলের এই একচেটিয়া আধিপত্যেই ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, কিন্তু তা কি পারবেন? কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বসে নামবাদে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও নিশানা করেছেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নির্বাচন কমিশনকে আক্রমণে আরো এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এসআইআর হিয়ারিং এর শুনানিতে লম্বা লাইন, সাধারণ থেকে সেলিব্রিটি অনেকের গলাতেই অভিযোগের সুর। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। জঘন্য ষড়যন্ত্র। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে। বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে, কোনো ইয়ারও এটা জানে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15। বাবা থাকেন উত্তর 24 পরগনায়, আর তার 10 পুত্র সন্তান বসবাস করছেন মুর্শিদাবাদে। এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয়, তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন, যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। একদিকে দিল্লির নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিশানায় সকলেই। এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোনো সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। এবার ভোটের মুখে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতে পারে কিনা তা নিয়েও জোর জল্পনা। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও এক তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে। এখানেও এটাই এদের প্ল্যান আছে। মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস। সেটা মুখ্যমন্ত্রী বোঝদেব খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যার 2 বছরের বাচ্চা রেখে, তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কথা।
তার আগেই সংঘাতের পারদ সপ্তমে। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।